নমস্কার, ওয়েলকাম ইউ অল টু হেলথ ইনসাইট। আমি ডক্টর সঞ্জীব পাত্র, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কার্ডিওলজি, দিশান হসপিটাল, কলকাতা। আজ আমি আপনাদেরকে বলবো একটা মেনেস, মানে আমাদের লাইফস্টাইলের সাংঘাতিক একটা, সবসময় আমরা দেখেছি যে পেশেন্টরা এখন অ্যাংজাইটিতে ভুগছে। কখন কি হয়ে যায়, কখন হার্ট অ্যাটাক হয়ে যায়। পার্টিকুলারলি যখন নিউজে আমরা দেখেছি যে কেউ ফেমাস লোক হঠাৎ করে মারা যায় এবং হসপিটালেও নিয়ে যাওয়ার সময় হয় না। তো আমাদের কাছে অনেক পেশেন্ট যারা আসে তাদের কোশ্চেন, তাও বুঝবো কী করে, এটাকে আটকানো যায় কিভাবে। তো দেখুন, আমি একটা কথা বলবো যে কিছুটা তো জেনেটিক্যাল থাকে কম্পোনেন্ট, বাট সেগুলো আমরা মডিফাই করতে পারবো না, কিন্তু যেটা মডিফাই করতে পারি সেটা আমাদের করা উচিত। কী কী জিনিস? একটা হলো আমাদের লাইফস্টাইল। উই নিড টু চেঞ্জ আওয়ার লাইফস্টাইল। এখনকার দিনে দেখা যাচ্ছে যে এই লাইফস্টাইলের ডিজিজগুলো তার হওয়ার মেন কারণ ডায়াবেটিস। মেন কারণ আমাদের যে লাইফস্টাইল হয়েছে এখন, এই যেভাবে কী বলবো, দ্রুতগতি লাইফস্টাইল করা। আজকে কলকাতা, কালকে চেন্নাই, পরশু মুম্বাই, project deadline, all this stuff, mental stress, night work and less sleep, all these are এগুলো সমস্ত মিলে একটা বডির উপরে ভয়ঙ্কর রকমের স্ট্রেস ক্রিয়েট করছে, যার কারণে আমরা দেখছি হঠাৎ করে সাডেনলি একটা কিছু মিস আপ হচ্ছে। সো এক এক করে আসি। প্রথমেই আমাদের দেখতে হবে যে আমরা জানি যে হার্ট অ্যাটাকের রিস্ক ফ্যাক্টরগুলো সবাই মোটামুটি এখন পেপারে বা নিউজে মিডিয়াতে জানেন, যে হাই ব্লাড প্রেশার, স্মোকিং, ডায়াবেটিস, ওবেসিটি, ল্যাক অফ অ্যাক্টিভিটি, ফ্যামিলি হিস্ট্রি, এজ, কোলেস্টেরল লেভেল, হাই কোলেস্টেরল লেভেল, এগুলো সব হার্ট অ্যাটাকের জন্য রেসপন্সিবল হতে পারে। বাট এখন দেখা যাচ্ছে একটা মেন রিজন হচ্ছে আমাদের এই স্ট্রেস বা মানসিক চাপ। সেই মানসিক চাপটাকে আমাদেরকে শিখতে হবে কীভাবে আমরা একে কোপ করব। সেটা আমাদের ওয়ার্ক প্লেসে হতে পারে, বাড়িতেও হতে পারে, এবং আমাদের সেটাকে ভালো করে বেটার হয়ে কোপ করতে হবে। দরকার পড়লে আমাদের প্রফেশনাল হেল্প নিতে হবে যখন আমরা বুঝতে পারি যে আমরা আর পারছি না। তো সেই চাপটাকে কমানো। সেকেন্ড হচ্ছে যে নিজের প্যারামিটারগুলোকে জানা, চেক আপ করানো। আমি বছর 5 হয়ে গেল কোনো চেক আপ নেই, সেটা কিন্তু ভুল কথা। আপনি জানবেন কী করে আপনার সুগার কোথায় আছে, আপনার কোলেস্টেরল লেভেল কোথায় আছে। এই কোলেস্টেরলের সম্বন্ধে বলি। অনেকে কোশ্চেন করে যে কোনটা খারাপ কোনটা ভালো। তো বলে রাখি ছোট্ট করে, আমরা রিপোর্টে দেখবেন লেখা আছে এলডিএল, এইচডিএল, ট্রাইগ্লিসারাইড। তো এর মধ্যে এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্টেরল, এলডিএল ব্যাড, এইচডিএল কোলেস্টেরল গুড। তো এইচডিএল যদি হাই থাকে বেটার, গুড ফর বডি। এলডিএল হাই থাকলে ব্যাড। ট্রাইগ্লিসারাইড হাই থাকলেও ব্যাড। ট্রাইগ্লিসারাইড আর এক্সেসিভ হাই থাকাটা অনেক সময় প্রবলেমেটিক। বাট এখনকার যে আমাদের স্ট্রেসফুল লাইফে আমরা প্রচুর পেশেন্ট পাচ্ছি যে তাদের ট্রাইগ্লিসারাইড হাই। তো কোলেস্টেরল লেভেল চেক আপ করাতে হবে, সুগার লেভেল চেক আপ করাতে হবে। যদি কোনো ভ্যালু দেখি আমরা নর্মাল নয়, তখন আমাদের যার ফিজিশিয়ান বা কার্ডিওলজিস্টকে কনসাল্ট করতে হবে। তো এটা হয়ে গেল কোলেস্টেরল ম্যানেজমেন্ট। সেকেন্ড বললাম যে মেন্টাল স্ট্রেস ম্যানেজমেন্ট। থার্ড হচ্ছে ঘুমানো। 6 hours to 8 hours স্লিপ ইজ রিকোয়ার্ড। কম ঘুম কিন্তু দেখা যাচ্ছে একটা ব্যাড ফর আমাদের হার্ট। আমাদের শরীরে একটা এতে মেয়েদের চলে, লাইক কাইন্ড অফ, কী বলবো আমি ওটা আপনি, শরীরের মধ্যে একটা ক্লক আছে। আমাদের বডিতে বিভিন্ন হরমোনাল সিস্টেম, বিভিন্ন বায়োলজিক্যাল সিস্টেম, ওটা কন্ট্রোল বাই দ্য ক্লক, যেটা ঠিক করে আমাদের ঘুম কখন পাবে, আমরা উঠবো কখন, সেটা ভ্যারি করে। বডির বিভিন্ন প্যারামিটার্স ওই ক্লকওয়াইজ ভ্যারি করে, যেটাকে বলে সায়েন্টিফিক ভাষায় সার্কাডিয়ান রিদম। তো এটা যদি কোনো কারণে ডিসব্যালেন্সড হয়ে যায়, আমরা ঘুমোচ্ছি না, রাত জেগে আছি, সেক্ষেত্রে কিন্তু বডির অনেক প্রসেস হ্যাম্পার্ড হয়। বডির মধ্যে স্ট্রেস হরমোন বেড়ে যায়, কর্টিসল, দ্য ব্যাড ফর হার্ট। তো ঘুমানো দরকার। না ঘুমিয়ে অনেকে আমরা শুনেছি যে এ তো 4 ঘন্টা করে ঘুমোয়, কিচ্ছু হয় না, সেরকম কিন্তু ঠিক না।
একজন দুজন হতে পারে, কিন্তু আপনি আমি সেই দুজনের মধ্যে নাও হতে পারি। আমরা সাধারণ লোক, সাধারণ লোকের ঘুমানো একটু বেশি দরকার পড়তেই পারে। তো অ্যাডিকুয়েট স্লিপ ইজ এসেন্সিয়াল। ভালো করে ঘুমানো, সকাল থেকে ফ্রেশ হয়ে ওঠা, এটা একটা ম্যাটার করে বডির জন্য। সো সেকেন্ড হচ্ছে যে অফকোর্স সিগারেট খাবো না, আমরা বাকি এবার ফিজিক্যাল অ্যাক্টিভিটি 30 মিনিটস ব্রিস্ক ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ রিকোয়ার্ড। সপ্তাহে অ্যাটলিস্ট 5 ডেজ যখনই সময় পাবেন একটু জগিংয়ে বেরিয়ে যান। ইনঅ্যাক্টিভিটি ইজ এ রিস্ক ফ্যাক্টর। দেখবেন ইভেন আমাদের অ্যানিম্যাল কিংডম, অ্যানিম্যাল ওরা দেখবেন কুকুর বা বিড়াল তারা একটা কিন্তু দিনে দুবার কিন্তু একটা এক্সারসাইজ করে নিজেরাই, দৌড়ে বেড়ায়, এই করে ঘুরে বেড়ায়। আমরা কিন্তু হিউম্যান ডেভেলপড হয়ে অনেক সময় ছেড়ে দিয়েছি সেগুলোকে। তো মাথায় রাখতে হবে আমাদের বডিরও দুবার এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার। সেগুলোতে অনেকগুলো আমাদের বেনিফিশিয়াল সিস্টেম অ্যাক্টিভেটেড হয়। সেগুলো আপনাদের ইভেন এটা দেখবেন যে ডিপ্রেশন কিছু স্টাডিতে দেখা গেছে যে এক্সারসাইজ অলমোস্ট ড্রাগের মতো কাজ করে। মানে একটা পেশেন্টকে ড্রাগ দিচ্ছেন, এক্সারসাইজ করছেন না, আরেকজনকে এক্সারসাইজ করছে, ড্রাগ খাচ্ছে না, এফেক্ট এক। সো এক্সারসাইজ যখন করি কিছু হরমোনস বেরোয় বা কিছু বেনিফিশিয়াল জিনিস বডিতে বেরোয়, যেগুলো আমাদেরকে অ্যাংজাইটি কমিয়ে দেয়, ডিপ্রেশন কমিয়ে দেয়, বডি সিস্টেম ইমপ্রুভ করে, সুগার কন্ট্রোল করে। তো এক্সারসাইজ ইজ মাস্ট। শারীরিক চর্চা করার দরকার। এমন নয় যে আপনাকে খুব জিমে যেতে হবে, জাস্ট দৌড়ানো, সুইমিং করা বা তো ব্রিস্ক ওয়াকিং, সকালে উঠে তাড়াতাড়ি হাঁটুন। তো অ্যাক্টিভিটি দরকার। সেকেন্ড হচ্ছে যে সুগার কন্ট্রোল করা। ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিস্ক ফর দ্য হার্ট ডিজিজ। তো নিজের সুগারকে কন্ট্রোল রাখতে হবে। HbA1c বলে একটি বস্তু আছে, সেটাকে মেজার করতে হবে, যেটা আমরা এভরি 3 মাসে করি। HbA1c টার্গেট অ্যারাউন্ড আমাদের চাই 7-এর নিচে রাখা, বেটার হয় 6.5 বা এই ধরনের কাছাকাছি রাখা। HbA1c যদি 5.5-এর ওপরে থাকে তাহলে আমরা বলি প্রি ডায়াবেটিক, এই লোকের ডায়াবেটিস হওয়ার চান্স খুব বেশি। আর এটা যদি 6.5-এর ওপরে থাকে তখন আমরা তাকে বলি আপনার ডায়াবেটিস আছে। সো HbA1c-কে মনিটর করতে হবে, যেটা এভরি 3rd মান্থ আমরা করতে পারি। আমরা তো সুগার ফাস্টিং পিপি তো রেগুলার করবই, এবং সুগার কন্ট্রোল থাকাটা খুব দরকার। এবার তো এই গেল কিছুটা প্রিভেন্টিভ দিক। সিগারেট খাবো না, সুগার কন্ট্রোল করব, ব্লাড প্রেশার কন্ট্রোল করব, এক্সারসাইজ করব, হেলদি ফুডস খাবো, ফল খাবো, হোল গ্রেন খাবো, লাল জিনিস খাবো, সাদা জিনিস খাবো না। তো এটা একটা এভাবে চলা, মানে লাইফস্টাইলকে চেঞ্জ করা, স্ট্রেসকে কাট ডাউন করা। এবারে কোশ্চেন আসি যে আমরা বুঝবো কী করে এটা হার্ট অ্যাটাক। তো যে কোনো আপনার মনে হচ্ছে গ্যাস, বাট ডাইজিন খেলেন কমলো না, তখন আপনাদেরকে তার সঙ্গে অল্প ঘাম হচ্ছে, সেক্ষেত্রে দেরি না করে ইমিডিয়েটলি লোকাল হসপিটালে চলে যান, ডাক্তারের চেম্বারে নয়। কারণ অনেক সময় ডাক্তারের চেম্বারে ইসিজি মেশিন নাও থাকতে পারে, ডাক্তারবাবু দেখলেন, অ্যাডভাইস করলেন ইসিজি, অনেক সময় দেরি হতে পারে। নিয়ারেস্ট নার্সিংহোম বা হসপিটালে গিয়ে একটা ইসিজি করান। হার্ট অ্যাটাক আমরা বুঝি কী করে ইসিজি থেকে? হার্ট অ্যাটাক যখনই হয় হার্টের মাসেল ড্যামেজ হয়, হার্টের মাসেল যখনই ড্যামেজ হয় ইলেকট্রিক্যাল সিগন্যাল চেঞ্জ হয়, আমরা ইসিজিতে সেই ইলেকট্রিক্যাল সিগন্যাল চেঞ্জটা পাই। সুতরাং যখন হার্ট অ্যাটাক হচ্ছে আমরা ডায়াগনোসিস করি পেশেন্টের ইসিজি আর সিমটমস থেকে। তো ট্রপাই করাবো বা ট্রপ টেস্ট করাবো, অনেক লেট হয়ে যায় ওতে। ট্রপটি বলে একটা টেস্ট আছে যেটা 4 ঘন্টা পরে পজিটিভ হয়, কিন্তু আমাদের ট্রিটমেন্ট করতে হবে গোল্ডেন আওয়ারে, 1 ঘন্টার মধ্যে। আমরা কি দেখে করি? আমরা সিমটমস প্লাস ইসিজি চেঞ্জেস। সো ইমিডিয়েটলি ইসিজি করার দরকার। যেন ডিসকমফর্ট হচ্ছে, যেটা আপনি ম্যাক্সিমাম মনে হয় সবাই ভাবে যে গ্যাস, কিন্তু 2 চামচ ডাইজিন খেলেন গেল না, দেরি করবেন না, ইসিজি করান। প্লাস মনে রাখবেন গ্যাস ট্যাসে ঘাম হয় না চট করে, একটা হালকা ঘাম মাথার ওপরে, তো শরীর কীরকম করছে সেটা কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে। নট নেসেসারিলি বাঁ দিকে ব্যথা হবে, হার্টের ব্যথা কিন্তু মোস্টলি সেন্ট্রাল হয়, এই মাঝখানে। কখনো কখনো রেয়ারলি রাইট সাইড হতে পারে বা হাতে যেতে পারে, 2 হাতে রেডিয়েট করতে পারে, গলায়, জতে, অনেক সময় এর সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে। তো এনিথিং টাইটনেস, অনেক সময় পেন হয় না, লোকজন ভাবে প্রচুর ব্যথা হবে নাকি, ছুরি ফোটানোর মতো, না। শার্প পেন ইউজুয়ালি হার্ট অ্যাটাকে হয় না, ডাল একিং পেন, কিরকম একটা কষ্ট হচ্ছে,
কেন যেন বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে, একটু বমি করলে যেন ভালো হয়। তো এই টাইটনেস ফিলিং অফ মানে কেউ আপনাকে স্কুইজ করছে, যেন হাওয়া কম আছে, জানালাটা খুলে দিলে ভালো হয়, হাওয়া কম আসছে, এই ধরনের ফিলিংগুলো হতে পারে হার্ট অ্যাটাকের জন্য। ইমিডিয়েটলি ইসিজি করার। তো ইসিজি করাতে গেলে মানে আমরা যদি তাড়াতাড়ি ধরতে পারি 1 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে, তাহলে আমরা হার্টের যে কনসিকুয়েন্স, ডেথ, হার্ট মাসেল ড্যামেজ, হার্ট ফেলিয়ার, সেগুলো অনেকটাই আমরা আটকাতে পারব। সো আমাদের গোল হবে কুইক ডায়াগনোসিস অ্যান্ড কুইক ট্রিটমেন্ট। তো একটু বলি আবার, সেন্ট্রাল চেস্ট ডিসকমফর্ট, বুকের মাঝখানে চাপ চাপ ব্যথা, অনেক সময় ব্যথা নয় চাপ ভাব, হঠাৎ করে শ্বাসকষ্ট, হঠাৎ করে অ্যাসিডিটি যেটা 10 মিনিটের বেশি লাস্ট করছে। নর্মালি অ্যাসিডিটি হলো একটু ডাইজেশন খেলেন ঠিক হয়ে গেল, আর কোনো প্রবলেম নেই, কিন্তু যেটা থেকে যাচ্ছে, ঠিক হচ্ছে না, প্লাস সঙ্গে একটু ঘাম আছে, প্লাস মনে হচ্ছে যেন চাপ ভাবটা চলে যাচ্ছে বাঁ হাতের দিকে। তো এই ধরনের কোনো যদি আনইউজুয়াল কোনো সিমটম পান যেটা আগে কখনো হয়নি আপনার, সঙ্গে সঙ্গে ইসিজি করান। আর এটাকে ওয়েট করে দেখি কি হচ্ছে দেখি, এটা করে দেখি, অনেক সময় ডিলে হয়ে যেতে পারে। অনেক সময় তার জন্য আমরা একটা লাইফ হারাতে পারি। রাতে 12টা 1টা 2টো হোক, কিছু ব্যাপার না, আপনি কোনো কাউকে বা অ্যাম্বুলেন্স ডেকে বা কোনো ব্যবস্থা করে ওলা উবের করে নিয়ারেস্ট নার্সিংহোম যেখানে আপনি জানেন 24 ঘন্টা ইসিজি হয়, সেখানে চলে যান ইসিজি করান। ট্রিটমেন্ট, হার্ট অ্যাটাক হওয়ার পরে ট্রিটমেন্ট খুব ক্লিয়ার কাট। হার্টের অ্যাঞ্জিওপ্লাস্টি যেটাকে আমরা বলি প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি, সেটা করে দিলে পেশেন্ট একদম ঠিক হয়ে যায়। যদি প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করার মতো আর্থিক কন্ডিশন না থাকে বা ফেসিলিটি না থাকে, তখন আমরা একটা ওষুধ ইউজ করি যেটা আমরা ভেনের মাধ্যমে দিই, ইনজেকশন, যেটাকে আমরা বলি ক্লট বাস্টার। ওইটা দিয়ে কী হয়, মেডিসিনটা দিলে ক্লটটা ডিজলভ হয়ে যায়। হার্ট অ্যাটাক হয় কেন? বেসিক্যালি হার্টের নাড়ি যেটা থাকে তার মধ্যে হঠাৎ করে ক্লট হয়ে যায়, ক্লট হয়ে গিয়ে পুরো নাড়িটা আটকে দেয়, ব্লক করে দেয়। যখন নাড়িটা আপনার ব্লক হয়ে যাচ্ছে, তখন কি হয়, ওই যে নাড়িটা হার্টের যে পার্টটা সাপ্লাই করতো সেই পার্টটা কোনো ব্লাড পায় না। যখনই ব্লাড পাচ্ছে না, তখনই এখান থেকে সিগন্যাল আসে, আইদার একটা ডিসকমফর্ট বা পেন বা অ্যাসিডিটি টাইপনেস। কারণ মনে রাখতে হবে হার্ট আর স্টমাক এক জায়গায় পাশাপাশি থাকে, যে নার্ভ সাপ্লাইগুলো অলমোস্ট সিমিলার। তো একটার প্রবলেম ওটার জন্য হতে পারে। তো যখন ব্লকেজটা হচ্ছে, হার্ট অ্যাটাক মানে কিন্তু 100% ব্লকেজ, 70-80% হার্ট অ্যাটাক হবে না। যখনই অ্যাটাক হয় তার কারণ হচ্ছে পুরোপুরি রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়া। এবার সেটাকে কী করতে হবে, রক্ত চলাচল শুরু করাতে হবে। কীভাবে করবেন, আইদার আপনি ওই ক্লটটাকে বেলুনিং করে বা স্টেন্ট লাগিয়ে দিলেন অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে, বা একটা ওষুধ দিলেন যেটা ক্লটটাকে ডিজলভ করে দেবে, সেটা হচ্ছে থ্রম্বোলাইটিক থেরাপি। সো সেই মেডিসিন কেন আমরা সবসময় প্রেসক্রাইব করি না, কারণ তার একটা সাইড এফেক্ট আছে। কারণ এটা তো ব্লাডটাকে অনেক পাতলা করে, মানে এটাকে কি বলে, এটা অ্যান্টিকোয়াগুলেশন। সো রক্ত তরল করে দেয় বেসিক্যালি, যদি আমি বাংলায় বোঝাতে চাই। তাতে কি হয়, অনেক সময় অন্য জায়গাতে রক্তক্ষরণ হতে পারে, লাইক মাথার মধ্যে। তো তার রিস্কটা যদি খুব বেশি নয়, বাট অনেক সময় রিস্কটা থাকে বলেই আমরা প্রেফার করি যে বেটার হচ্ছে চোখের সামনে দেখে ব্লকেজটা দেখো এবং সেই ব্লকেজটাকে ক্লিন করে সেটা ট্রিটমেন্ট করো। এটাকে আমরা বলছি অ্যাঞ্জিওপ্লাস্টি। সো হার্ট অ্যাটাকের জন্য অ্যাঞ্জিওপ্লাস্টি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। ওয়ার্ল্ড ওয়াইড এখন নিয়ম হচ্ছে যে আপনাকে হসপিটালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে 60 to 90 মিনিটসের মধ্যে অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিতে হবে। এবং সবাইকে বলা হয় যে আপনি মিনিমাম ইমিডিয়েটলি বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে হসপিটালে পৌঁছন। আপনি যত দেরি করবেন তত আপনার হার্টের মাংসপেশিগুলো ডেথ হতে থাকে। আপনি যে পেনটা ফিল করেন তার কারণটা কি, ওই মাসেল ডেথ হচ্ছে তার পেন। তো পেন হচ্ছে মানে মাসেল ডেথ হচ্ছে। তো অনেক সময় পুরো মাসেল ডেড হয়ে গেল, তখন আর পেনটা পাবেন না। পেন ছিল সকাল থেকে 5 ঘন্টা ছিল, তারপর ঠিক হয়ে গেছে। তার কারণ কি, আর কোনো মাসেলই বেঁচে নেই, তো পেন কে দেবে? তো সেটা খারাপ। তখন কি দেখি যে হার্টের পাম্পিং প্রথমে ছিল নর্মাল পাম্পিং থেকে হার্ট এখন হাফ কাজ করছে, মানে 50% মাসেল ড্যামেজড। তখন আমাদের বেশি কিছু করার থাকে না, আমরা তবুও চেষ্টা করি যে যদি কিছু করা যায়, মেডিসিনস দিই, আমরা ব্লকেজটা খুলি,
যদি কিছু হাফ ডেড মাসেলসকে বাঁচানো যায়। কিন্তু এই অ্যাঞ্জিওপ্লাস্টি যদি আমরা 1 ঘন্টার মধ্যে করি, আমরা মোটামুটি পেশেন্টকে সুস্থ করে দেবো। পেশেন্ট নেক্সট দিন থেকে চলাফেরা সব কিছু নর্মাল হয়ে যাবে। তো যখনই লেট হয় তখনই অনেক কিছু কমপ্লিকেশানস হয়ে যায়, ব্লাড প্রেশার ফল করে যায়, অনেক সময় ভেন্টিলেশনে দিতে হয়। তো সেটা অ্যাভয়েড করার একমাত্র রাস্তা হচ্ছে কুইকলি হসপিটালে পৌঁছানো। তো আই থিঙ্ক আমি কিছু বোঝাতে পেরেছি। যদি কোনো আপনাদের কোশ্চেন থাকে সেটা আপনারা এখানে লিখে জানাতে পারেন, আমি চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য।